এই জিকুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিংবা যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কিংবা হবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। রাজীব ভাই, একটু কথা না বললে ভালো হয়। আমরা লাইনের মধ্যে যুক্ত হয়ে গিয়েছি ইতিমধ্যে। আহ আর আপনারা থেকে দেখবেন কিংবা পরবর্তীতে আমাদের সঙ্গে যুক্ত হবেন, এই ভিডিওটি দেখবেন আমাদের লাইভে। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের যে একটা রেজুলেশন, একটা যে আমাদের আহ শিডিউল রয়েছিল, সেই শিডিউল মাফিক আসলে টাইম মেনটেন আমরা করতে পারিনি। গতবারেও একই সমস্যা দেখা দিয়েছিল আমাদের ভাইদের এখানে চলার এর একটু কাল বিলম্ব, আবার অনেকের যান্ত্রিক ত্রুটি, যার কারণে আমরা সঠিক সময়ে আপনাদের সামনে অ্যাটেন্ড করতে পারিনি। এজন্য খাস করে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আর সকলের একটা অপেক্ষা। আজকে যতগুলো মেসেজ পেয়েছি আমরা, সবাই যে পরিমাণে মেসেজ পেয়েছি, আপনারা অনেকেই চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন কখন আমাদের লাইভটি শুরু হবে এবং আপনারা কখন আমাদের যে দুজন সঙ্গীত শিল্পী রয়েছে, দুজন সঙ্গীত শিল্পীর কাছ থেকে মনোমুগ্ধকর সঙ্গীত গুলো যে রয়েছে সে শুনতে পারবেন। এই জন্য আপনারা বেকুল একটা আগ্রহের জায়গা পুষে রেখেছেন আপনাদের মনে। আমরা বুঝতেই পারছি মেসেজের আহ পরিমাণ দেখে, মেসেজের একটা জায়গা দেখে। এজন্য আর কি আহ আপনারা যেহেতু অনেকটা সময় অপেক্ষা করলেন এবং আমরা যেহেতু আবার সঠিক সময়ে উপস্থিত হতে পারিনি, এর জন্য আবার আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে বর্তমান আমাদের যে বাংলাদেশের যে সিচুয়েশন, আমরা যে বর্তমান এমন একটা অবস্থার মধ্যে বিরাজমান করছি, যে সময়টাতে আমাদের যে নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে, আমাদের একটা স্বতন্ত্র একটা সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতিকে কিন্তু ভুলে গিয়ে আমরা একটা পরদেশি অন্যের একটা সংস্কৃতিকে আমরা নিজেদের মধ্যে গ্রহণ করছি, লালন করছি এবং সেটাকে মানুষের দ্বারে দ্বারে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই কিন্তু প্রচেষ্টাও আমরা করে যাচ্ছি। আমরা বুঝে হোক কিংবা না বুঝে হোক, আমরা সাধারণভাবে আমরা সকলেই মুসলিম। আমাদের যে ভিডিও গুলো দেখছেন বেশিরভাগ দর্শকই মুসলিম আমরা। তো আমরা আহ এটা বুঝবো না এমনটা কিন্তু না, আমরা সকলেই বুঝি যে আমাদের কোনটা হারাম এবং কোনটা হালাল। সেই জায়গা থেকেও আমরা আমাদের যে একটা অন্যের নেওয়া, অন্যের কাছ থেকে ধার করে নেওয়া যে একটা অপসংস্কৃতি রয়েছে, এই অপসংস্কৃতিকে দিয়ে নিজেকে ঢেলে সাজাচ্ছি এবং পাশাপাশি আমাদের যে একটা সামনের যে প্রজন্ম আসতেছে সেই প্রজন্মটাকেও কিন্তু আমরা সেভাবেই ঢেলে সাজাচ্ছি। আমরা এই জায়গা থেকে আমাদের এই তরুণ প্যানেল আপনাদের সঙ্গে কাজ করতে চায় এই জায়গাটায়, যে জায়গাটায় বর্তমান ঘুণে ধরা একটা সমাজ বসবাস করতেছে। বর্তমানে এই ঘুণে ধরা সমাজটা নিজেদেরকে পরিচালিত করছে এবং যে আগত যে প্রজন্মটা রয়েছে তাদেরকেও পরিচালনা করছে। তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনার জন্য আমরা কিন্তু এই আমাদের লাইভ স্ট্রিমটি চালু করেছি। তো আমাদের লাইভ স্ট্রিমে আপনারা সকলেই জানেন, আমাদের প্রতি লাইভ স্ট্রিমে আমাদের কিছু অতিথি থাকে, যাদের সঙ্গে আমরা কথা বিনিময় করি, যাদের কাছ থেকে আমরা কিছু শ্রবণ করি, এমন কিছু অতিথিকে আমরা দাওয়াত করি। তার মধ্যে আজকে আপনারা দেখছেন হয়তো ছোট পরিসরে দেখা যাচ্ছে আমাদের সঙ্গে আজকে মূল আমাদের প্রত্যেকটা শিশুর একজন মূল স্পিকার হিসাবে রাখি। আমরা আমাদের আজকের স্পিকার হিসেবে আমরা তাকে রেখেছি সুদূর লালমনিরহাট থেকে রাকিবুল ইসলাম তাইয়িব ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সাংস্কৃতিক যে একটা জায়গা রয়েছে, সেই সাংস্কৃতিক জায়গা থেকে তিনি তেনার যে মতামত রয়েছে, তেনার যে মন্তব্য রয়েছে সবগুলো পেশ করবেন এবং ভালো মন্দের বিষয়গুলো আমাদেরকে জাস্টিফাই করার চেষ্টা করে দেবেন। আমাদের সঙ্গে শিল্পী হিসাবে যুক্ত রয়েছেন আজকে দুজন। আপনারা আহ, হয়তো ইতিমধ্যেই দেখেছেন আমাদের দুজন লোকাল শিল্পী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নওগাঁ থেকে আহ MR সাইদ, অর্থাৎ হচ্ছে মোস্তাফিজুর রহমান সাইদ ভাই। পাশাপাশি আমাদের রংপুর থেকে যুক্ত হয়েছেন আহ আমাদের জিকরুল্লাহ সৈয়দ ভাই। অবশ্যই আমাদের রংপুরে যারা রয়েছেন
তেনাকে অনেক মানুষই চিনে থাকেন। রংপুরের একজন জনপ্রিয় শিল্পী, নাটক শিল্পী, ইসলামিক। কিছুদিন আগেও তেনার বেশ সুন্দর একটি নাটক রিলিজ হয়েছিল। আমরা তেনাদের কাছ থেকে আজকে নাটক শুনবো। পাশাপাশি আমাদের যে মূল স্পিকার রয়েছে, আমরা তেনার কাছ থেকে আমাদের যে বর্তমান চলমান যে ধারণার মধ্যে যে ধারণাগুলো আমাদের রয়েছে, খারাপ এবং ভালো যে দিকগুলো রয়েছে, সেগুলো থেকে একটু সাজেশন নেওয়ার চেষ্টা করব। তো কথা বেশি বাড়াবো না। আমরা শুরুতে আমরা একটি নাসিদের মাধ্যম দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আমরা শুরুতেই চলে যাব আমাদের নওগাঁ থেকে। যে ভাই আমাদেরকে সাড়া দিয়েছে আমাদের ডাকে, এম আর সাইদ ভাই, মোস্তাফিজুর রহমান সাইদ ভাইয়ের কাছ থেকে। আমরা মোস্তাফিজুর রহমান সাইদ ভাইয়ের কাছ থেকে একটি নাটক শুনতে চাই। শুরুতেই আর কি আপনার কাছে চলে যাচ্ছি। মোস্তাফিজ ভাই, তার আগে আপনি এটা রোটেট করে নেন এবং মিউট করে নেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে। আপনি এত সুন্দর নাটক আমাদেরকে উপহার দিবেন। মোস্তাফিজুর রহমান সাইদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? আমি যান্ত্রিক ত্রুটি। শিওর হওয়ার জন্য বলছি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে একটি ভার্চুয়াল প্রোগ্রামে একত্রিত হওয়ার জন্য তৌফিক দিলেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করতে চাই আমাদের মেন্টর মোহাম্মদ সাইম ভাইকে। তিনি একটি সুস্থ ধারার সংস্কৃতি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে একটা প্রোগ্রামের আয়োজন করেছে, এই জন্য তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি শুরুতেই ছোট্ট একটি তেলাওয়াত, এরপরে আমি সঙ্গীতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق আচ্ছা, যাই হোক, মোস্তাফিজুর রহমান সাইদ ভাইয়ের হয়তো যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে তিনি আমাদের থেকে একটু আলাদা হয়ে গিয়েছেন। আহ, সুতরাং আমরা দেরি করব না। আমাদের দর্শক কিন্তু চাতক পাখির নিয়ে তাকিয়ে রয়েছেন। আমাদের আরো একজন আহ, রয়েছেন, যিনি আমাদেরকে মনোমুগ্ধকর সঙ্গীত শোনাবেন। আমরা দ্বিতীয়ত তেনার কাছেই চলে যাব। আমাদের রংপুর থেকে। সাইম ভাই, হ্যালো। হ্যাঁ, মোস্তাফিজুর রহমান, হ্যাঁ, আপনি একটু ওয়েট করেন। আমরা
জিকুল্লাহ সাইদ ভাইয়ের কাছ থেকে শুনে আবার আপনার কাছ থেকে আবার শুনতে আসবো ইনশাআল্লাহ। তো আমরা এ পর্যায়ে চলে যাব, আমাদের রংপুর থেকে যুক্ত হয়েছেন জিকুল্লাহ সাইদ ভাই। জিকুল্লাহ সাইদ ভাইয়ের কাছ থেকে আমরা একটি আহ ইসলামিক সঙ্গীত শুনতে যাচ্ছি। জিকুল্লাহ ভাই অবশ্যই একটি সুন্দর সঙ্গীত আমাদের দর্শকদের জন্য উপহার দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি শুরুতে একটি হামদে বাড়ি তালা বলতে চাচ্ছি। আমার আওয়াজ কি ক্লিয়ার যাচ্ছে সাইম ভাই, শাফি হ্যাঁ ভাই, ভাই? ক্লিয়ার আসতেছে, আপনি শুরু করতে পারেন। ক্লিয়ার আসতেছে ভাই, আপনি শুরু করেন। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, অতল অসীম যার করুণা ধারা। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, অতল অসীম যার করুণা ধারা। যার প্রেমে সুশোভিত নিখিল জাহান, যার প্রেমে সুশোভিত নিখিল জাহান, নিরবধি গায় তারি গুণগান। আল্লাহ 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 মহান, আল্লাহ 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 মহান। আধারের বুক ছিঁড়ে দীপ্ত কিরণ, হেসে ওঠে রাঙায় ভুবন। অধরা হাওয়ার মাঝে শীতল প্রীতি, ছুঁয়ে যায় প্রতিটি জীবন। আধারের বুক ছিঁড়ে দীপ্ত কিরণ, হেসে ওঠে রাঙায় ভুবন। অধরা হাওয়ার মাঝে শীতল প্রীতি, ছুঁয়ে যায় প্রতিটি জীবন। যার প্রেমে সুশোভিত নিখিল জাহান, নিরবধি গায় তারি গুণগান। আল্লাহ 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 মহান, আল্লাহ 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 মহান। বিরন মাঠে জাগে সুখের ফসল, ঢেবে ঢেবে কেড়ে নেয় মন। শ্যামল মমতা মাখা বন বনানি, ফুলে ফলে সাজে অনুক্ষণ। বিরন মাঠে জাগে সুখের ফসল, ঢেবে ঢেবে কেড়ে নেয় মন। শ্যামল মমতা মাখা বন বনানি, ফুলে ফলে সাজে অনুক্ষণ। যার প্রেমে সুশোভিত নিখিল জাহান, যার প্রেমে সুশোভিত নিখিল জাহান, নিরবধি গায় তারি গুণগান। আল্লাহ 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 মহান, আল্লাহ 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 মহান। শুক্রিয়া ভাই জিকুল্লাহ ভাইয়ের প্রতি। খুবই আহ, মায়াবী এবং সুন্দর একটি ইসলামিক নাসিদ, পাশাপাশি হামদে বাড়ি তাআলা, আল্লাহ তাআলার শুকরিয়ার উপর একটি নাসিদ আমাদেরকে শোনালেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। জিকুল্লাহ ভাই, আপনি আপনার ফোনটি মিউট করে রাখেন যাতে আমাদের কথা বলতে কোনো সমস্যা না হয়। আহ আমরা এখন চলে যাব আমাদের যিনি অতিথি রয়েছেন, আমাদের আজকের স্পিকারের কাছ থেকে জানতে চাবো যে জিতুল্লাহ ভাইয়ের যে নাসিদটি কিরকম লাগলো, এবং এই নাসিদটি আমাদের কতটা মানে
এই নাসিবটি আমাদের আহ যে আমাদের বিষয়টা রয়েছে অপসংস্কৃতির বেড়াজাল, এই অপসংস্কৃতির বেড়াজাল থেকে বাহিরে আসার জন্য আমাদের এই নাসিবটি কতটুকু প্রয়োজন জানতে চাচ্ছি আমাদের স্পিকার সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাইমা শাবি ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দান করার জন্য। আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে, প্রত্যেক মানুষের বা সবার একজন সৃষ্টিকর্তা থাকে। আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ তাআলা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, নিরঙ্কুশ ইবাদত করার জন্য। বাস্তবতা হলো, আমরা আল্লাহ তাআলার বান্দা হয়ে তার কতটুকু ইবাদত করতে পারছি সেটা হচ্ছে মূল কথা। যেগুলো সাইদ ভাই যে বিষয়টা এখানে ফুটিয়ে তুলেছেন, আল্লাহ তাআলার গুণগান তিনি প্রকাশ করেছেন। প্রত্যেক মানুষের জন্য আবশ্যকীয় হলো যে আল্লাহ তাআলার গুণগান করা, তার শুকরিয়া আদায় করা, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ তাআলার যদি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি, তাকে রব হিসেবে স্বীকার করতে পারি, তাহলে আমরা এতটুকু কাজ করতে পারবো। আমরা এই গজলের মাধ্যমে বা এই সঙ্গীতের মাধ্যমে মানুষের কাছে আমরা এই বার্তা দিতে পারবো যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা। এক কথায় সব দিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন। এই মেসেজটা আমরা মানুষকে দিব যে আল্লাহ তাআলা আমাদের পালনকর্তা হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা, তার শুকরিয়া আদায় করা, তার কৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা এতটুকু এই গজল থেকে শিখতে পারবো যে আমরা আল্লাহ তাআলার কাছে যতটুকু আমাদের আবদার, আল্লাহ তাআলার কাছে আমরা এতটুকু আমাদের গুণগান এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ। এবং বেশি বেশি করে এই গজলগুলো মানুষের সামনে প্রকাশ করার দরকার। যদি আমরা এগুলোকে মানুষের সামনে প্রকাশ করতে না পারি, মানুষের সামনে এই সুস্থ ধারা সংস্কৃতিকে আমরা এস্টাবলিশ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের দ্বারা এগুলো সম্ভব হবে না। এক হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দায়ী হিসেবে বানিয়েছেন, আল্লাহ তাআলা খলিফা হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার যে বিধিবিধান গুলো আছে এগুলো আমাদের মানুষের সামনে প্রকাশ করতে হবে, মানুষের সামনে দাওয়াত দিতে হবে, মানুষকে এই বিষয়গুলো জানাতে হবে। তাহলে এগুলো দ্বারা আমাদের সম্ভব হবে সুন্দর একটা সমাজ গঠন করা ইনশাআল্লাহ। শফি ভাই। শুকরিয়া। রাকিবুল ইসলাম তাইয়্যিব ভাই খুব সুন্দর কথাগুলো বলেছেন জিকুল্লাহ সাহেবের যে গজলটি উপস্থাপন করেছেন যে সেই গজলের উপর। আমরা এবারে চলে যাব আমাদের যিনি শিল্পী বিন্দু রয়েছেন, দ্বিতীয় শিল্পী আহ, শুধু নওগাঁ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা নওগাঁ থেকে মোস্তাফিজুর রহমান সাইদ ভাইয়ের কাছ থেকে আমরা একটি নাচের আসর শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, সাইম ভাই শুনতে পাচ্ছেন আমাকে? অবশ্যই শোনা যাচ্ছে, আপনি আহ, খুব ক্লিয়ার আসতেছে। আপনি হয়তো একটু নেট প্রবলেম দেখা যাচ্ছে, আপনি বলেন। প্রবলেম মোস্তাফিজুর রহমান সাইদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? মোস্তাফিজ ভাই, প্রিয় দর্শক শ্রোতা, হয়তো মোস্তাফিজ ভাই একটু আমাদের যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে তিনি আমাদের থেকে বারংবার একটু ছিটকে পড়ছেন, আলাদা হয়ে যাচ্ছেন। তো এর মধ্যে মোস্তাফিজুর রহমান ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আগে আমরা চাচ্ছি আপনাদেরকে, আমাদের যে দর্শক শ্রোতা রয়েছে কোথা থেকে কে দেখছেন এবং আমাদেরকে আহ যে অনেকের দর্শকের অনেক রকম চাওয়া রয়েছে, সেই চাওয়াগুলো আমরা আপনাদের সঙ্গে ফুটিয়ে তুলছি। মেহেদী হাসান মিরাজ ভাই, লাভবিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোরআন প্রেমী রানা, অসংখ্য ধন্যবাদ। তারপর মেহেদী হাসান মিরাজ, লাভবিজ টিচার, অসংখ্য ধন্যবাদ। উমর ফারুক, নীলাক্ষ ভাই,
মোশাররফ নিরঞ্জন ভাই জিকুল্লাহ ভাইয়ের কাছ থেকে একটি গান শুনতে চেয়েছেন। আমরা অনেকেই জানি যে আমাদের রিসেন্টলি জিকুল্লাহ সাইদ ভাইয়ের খুবই অসাধারণ একটি গান কিন্তু রিলিজ হয়েছে আমাদের সামনে। আহ আমরা অবশ্যই জিকুল্লাহ ভাইয়ের কাছে আবদার জানাবো সেই গানটি আমাদের অবশ্যই শোনাবে। তার আগে আমরা দেখতেছি এস এম শাহাবাজ সরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে অনেক দর্শক শ্রোতাই মেসেজ করে জানিয়ে দিয়েছে। আপনারাও যারা আমাদেরকে দেখছেন, আমাদেরকে জানিয়ে দিন কোথা থেকে দেখছেন এবং কেমন লাগছে আমাদের এই প্রোগ্রামটি। আর যেহেতু যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের একজন অতিথি ইতিমধ্যেই আমাদের থেকে একটু আলাদা হয়ে গিয়েছেন। যান্ত্রিক ত্রুটি হয়তো আমাদের বাংলাদেশে অনেক রকম যান্ত্রিক ত্রুটি হতে পারে। সেই যান্ত্রিক ত্রুটির মধ্যে একটি হয়তো সম্মুখীন হয়েছেন তিনি। তো আমরা এখন চলে যাব আবার আমাদের যে প্রিয় নাচের শিল্পী রয়েছে রংপুর থেকে জিকুল্লাহ সাইদ ভাই। জিকুল্লাহ সাইদ ভাইয়ের কাছ থেকে ওমর ফারুক নীলাক্ত ভাই একটি আবদার রেখেছেন যে জিকুল্লাহ সাইদ ভাইয়ের নতুন রিলিজিং যে নাটকটি রয়েছে সেই নাটকটি শুনতে চেয়েছেন। আমরা জিকুল্লাহ সাইদ ভাইয়ের কাছ থেকে অবশ্যই সেই নাটকটি শুনতে চাচ্ছি। ওমর ফারুক ভাইয়াকে অনেক অনেক শুক্রিয়া, জাযাকাল্লাহ নতুন গানটি শোনার মানে আবদার করার জন্য। শুরুতে কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে আমার মায়ের নাসিরটি রিলিজ হয়েছে ইউটিউবে। গানের নাম হচ্ছে সবার সেরা মা। গানটা আমি সাবি ভাইয়ের কাছে আবদার রাখবো। আবদারটা হচ্ছে যে এই লাইভ শেষ হওয়ার পরে মানে লাইভের কমেন্টে আমার ওই গানের লিঙ্কটি দেওয়ার জন্য সকলে যেন দেখতে পারে, শুনতে পারে, উপভোগ করতে পারে। তো বেশি কথা না বলে আমি গানে চলে যাচ্ছি। সরাসরি কেমন পারবো জানি না, তবে ইউটিউবে আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যাক, মা যে আমার সবার সেরা মা, মা যে আমার সবার সেরা মা, তার ছাড়া ভাল লাগে না, তার ছাড়া ভাল লাগে না এই জীবনের ধরায়। মা যে আমার সবার সেরা মা, মা যে আমার সবার সেরা মা। তুমি ছিলে সকাল বেলা ওই না মধুর পাখি, মুয়াজ্জিনের পরে তুমি করতে ডাকাডাকি। তুমি ছিলে সকাল বেলা ওই না মধুর পাখি, মুয়াজ্জিনের পরে তুমি করতে ডাকাডাকি। তোমার ডাকে উঠতাম আমি, তোমার ডাকে উঠতাম আমি সব কিছু ছাড়িয়া। মা যে আমার সবার সেরা মা। দুপুর বেলা যেতাম আমি ওই না নদীর ঘাটে, করুণ সুরে ডাকতে তুমি খোকা খোকা বলে। দুপুর বেলা যেতাম আমি ওই না নদীর ঘাটে, করুণ সুরে ডাকতে তুমি খোকা খোকা বলে। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো আর করে না। মা যে আমার সবার সেরা মা। দিনের শেষে যখন তুমি খাওয়াও আমায় তুলে, সারা দিনের কষ্ট আমি যেতাম সবই ভুলে।
দিনের শেষে যখন তুমি খাওয়াও আমায় তুলে, সারা দিনের কষ্ট আমি যেতাম সবই ভুলে। এখন তুমি কোথায় গেলে আমারে ছাড়িয়া, মাঝে আমার সবার সেরা মা, মাঝে আমার সবার সেরা মা। আপনাদের কাছে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গানটি হচ্ছে ওমর ফারুক ভাইয়ের লেখা, ওমর ফারুক আবি ভাইয়ের লেখা, আমার সুর করা। আশা করছি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে যখন আপনারা ভিডিও ফুটেজটা দেখবেন, ভিডিও নাশিদটি দেখবেন যে আসলে আমি কি বোঝাতে চেয়েছি। বিশেষ করে যারা মা হারা সন্তান আছেন, তাদের হৃদয় নাড়া দিবে ইনশাআল্লাহ। এতটুকু আশাবাদী যে গানটি যদি শোনেন তাহলে আপনাদের হৃদয় জায়গা করে নেবে, খুব বেশি ভালো লাগবে গানটি। শুক্রিয়া জাকিরুল্লাহ সাহেবের জন্য। আহ এত সুন্দর মায়ের জন্য বুঝলাম না। আমরা সকলেই জানি আমাদের সকলের স্পর্শ কাছের একটা জায়গা হচ্ছে আমাদের মা। জাকিরুল্লাহ সাহেব ভাইয়ের এই গল্পটি সম্পর্কে আমার অনেক প্রতিনিধি আমার ফেসবুক প্রোফাইলে আপনার পেয়ে যাবেন। আমার ফেসবুক প্রোফাইলে দেওয়া রয়েছে অনেক পোস্ট হয়েছে গল্পটি সম্পর্কে। তো আপনারা অবশ্যই আমাদের লাইভ থেকে আমরা কমেন্টের কমেন্ট বক্সে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুক নাটক শুনতে যাবেন ইউটিউব চ্যানেলে, জাকিরুল্লাহ সাহেব ভাইয়ের ইউটিউব চ্যানেলে। খুব আশা করি খুব ভালো লাগবে আপনাদেরকে, আপনারা যারা যারা কথা হয়েছেন। তো এখন যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই জানিয়ে দেবেন কোথা থেকে যুক্ত হচ্ছেন, কেমন লাগতেছে, কেমন আছেন, সবকিছুই আমাদের সঙ্গে শেয়ার করবেন। কোনো নাটক শুনতে চাইলে আমাদের শিল্পীবৃন্দ রয়েছে, আপনাদেরকে নাটক শোনানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ, আমরা আশা রাখছি। স্পিকার রাকিবুল ইসলাম জাহিদ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাচ্ছি আমাদের যে সংস্কৃতিতে রয়েছে, আজকে যে সংস্কৃতিটা আমাদেরকে সামনে একটা বিশাল একটা ধূম্রজাল হিসেবে আমাদের সামনে এসেছে, সেই সংস্কৃতির মধ্যে ডুবে আমরা আজকে একটা নিষ্পেষিত হয়ে যাচ্ছি। অন্যের একটা সংস্কৃতি সেটাকে গ্রহণ করে আবার সেটাকে আমরা বাজারে বাজায়াপ্ত করছি, সেটাকে তৈরি করছি। এই সংস্কৃতির মাধ্যমে আমরা আজকে একটা নগ্নতাকে প্রচার করছি মানুষের সঙ্গে। তো এই সংস্কৃতিটা আমাদেরকে মানে আমাদের সংস্কৃতিটা কি, এবং আমরা এই যে নগ্ন সংস্কৃতির মধ্যে বর্তমান রয়েছে এই নগ্ন সংস্কৃতি থেকে কি এটি সম্পর্কে আমরা আমাদের স্পিকার সাহেবের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের প্রিয় নাশিদ শিল্পীদের কাছ থেকে অত্যন্ত চমৎকার এবং মনোমুগ্ধকর সঙ্গীত। এই সঙ্গীতগুলো আমাদের সবসময় শোনা উচিত, কারণ মানুষের মন এবং মেজাজ তখনই ফুরফুরা থাকে, মানুষের মন এবং মেজাজ তখনই ভালো থাকে যখন মানুষের মন এবং মগজটা তাদের আত্মকেন্দ্রিক হয় এবং তাদের ভাষাভাষী যে জিনিসগুলো মানুষের মন চায় সেগুলো যখন মানুষ পায় তখন মানুষের মন খুব ভালো এবং ফুরফুরে থাকে। আর মানুষ এটাই কামনা করে যে মানুষের মাঝে সঙ্গীত একটা সবারই প্রিয় জিনিস, যখন মানুষের মাঝে এটা আসে তখন সবাই খুব ভালোবাসে। প্রিয় সাইমা শাফি ভাইয়া আমার কাছে জানতে চেয়েছেন অপসংস্কৃতির বেলায় সুস্থ ধারা সংস্কৃতি কিভাবে নিষ্পেষিত হচ্ছে। একটা কথা হচ্ছে যে ভাই, সংস্কৃতি কাকে বলে? আগে আমাদেরকে এটা জানতে হবে সংস্কৃতি কাকে বলে, সংস্কৃতিটা কি। সংস্কৃতির অনেক সংজ্ঞা রয়েছে, অনেকেই বিভিন্নভাবে সংস্কৃতিকে সংজ্ঞায়ন করেছেন। তা আমি প্রথমে সংস্কৃতিকে যদি আমরা ধর্মগতভাবে এটাকে আমরা সংজ্ঞায়ন করতে যাই, তাহলে দেখা যাবে যে সংস্কৃতি বলতে বলা হবে যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনকে নিয়ে এসেছেন সেটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। যদি আমরা দার্শনিকদের কাছে যাই তাহলে জানা যাবে মিশরের একজন দার্শনিক হাসান আল আইয়ুব তিনি বলেছেন সংস্কৃতি বলা হয় মানুষের সামগ্রিক কাজকর্ম, এটাকে সাংস্কৃতিক বলা হয়। আবার যদি আমরা সংস্কৃতিকে ভিন্নভাবে সংজ্ঞায়ন করতে যাই তাহলে বলা হবে যে মানুষের আত্মার যে একটা উৎকর্ষ রয়েছে, মানুষের হৃদয় এবং আত্মার যে উৎকর্ষ রয়েছে সেটাই হচ্ছে সংস্কৃতি। আত্মার এবং হৃদয়ের উৎকর্ষ কি? সেটা হচ্ছে মানুষের মন যেটা চায় সুন্দরভাবে সেটাকে গ্রহণ করার নামে হচ্ছে সংস্কৃতি। এখন কথা হলো যে সুস্থ ধারার সংস্কৃতি কোনটা এবং অপসংস্কৃতি কোনটা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একদম খুব নগ্নতার যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে, একটা অগুছালো অসাজালো একটা যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা সমাজ গঠন করেছিলেন। খুব স্বল্প সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের বিভিন্ন দিকে ইসলামের বাণীকে তিনি ছড়িয়ে দিয়েছেন। আমরা দেখেছি, আমরা ইতিহাসে পড়েছি যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুদ্র পরিসরে যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে থেকে ইসলাম গ্রহণ করেছিলেন, তারা এরকমটা ছিলেন যে একদম নগ্নতা, যেটাকে বলে জীর্ণ বদনে শীর্ণ বসনে ইমানি কুওয়াত নিয়ে আখলাকে হাসানার মাধ্যমে তারা ক্ষুদ্র মদিনার রাষ্ট্র পেরিয়ে রোম পারস্যের দম্ভকে চূর্ণ করে ইরাক, ইরান, মিশর, তারপর আফ্রিকার জিব্রাল্টার প্রণালী পার হয়ে আমাদের হিন্দুস্তান দিয়ে আমাদের বাংলাদেশেও কিন্তু ইসলাম এসেছিল। আমরা জানি খুব স্বল্প সময়ের মাঝে ইসলামটা পুরো বিশ্বের মাঝে ছড়িয়ে গিয়েছে। কিভাবে ছড়ালো এত তাড়াতাড়ি? ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চিন্তানায়ক মুফাক্কির ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতি আদর্শের উপর তিনি এসেছিলেন, যে সংস্কৃতি যে ধর্ম নিয়ে তিনি এসেছিলেন, সেই নীতি আদর্শ এবং সংস্কৃতির উপর টিকে থাকার কারণে খুব অল্প সময়ের মধ্যে বিশ্বের দিকে দিকে তিনি ইসলামের বাণীকে তিনি ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন। তো আমরা এখানে বলবো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংস্কৃতিটা নিয়ে এসেছেন, যে সভ্যতাটা নিয়ে এসেছেন, যে ধর্ম, যে রিলিজিয়ন নিয়ে এসেছেন, এই রিলিজিয়ন এবং নীতির উপর থাকার পরিপ্রেক্ষিতেই খুব অল্প সময়ের মধ্যে মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন মাত্র 10 বছরের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বাণীকে 30 লক্ষ বর্গ মাইল পর্যন্ত তিনি ছড়িয়ে দিয়েছেন। কিন্তু কাল পরীক্ষণেই, কালের কালাবর্তনেই আমরা এই সংস্কৃতিকে আমরা ধরে রাখতে পারিনি। এর মূল কারণ হচ্ছে আমাদের অনেক দার্শনিকরা বলেছেন, একজন দার্শনিক ছিল দ্য রোড টু মক্কা, তিনি লিখেছেন একটা কিতাব দ্য রোড টু মক্কা, মুহাম্মদ আল আসাদ। তিনি পাশ্চাত্য সভ্যতার একজন দার্শনিক ছিলেন। তিনি পরবর্তীতে ইসলাম ধর্মকে গ্রহণ করেন। তো ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্ব মুহূর্তে তিনি প্রাচ্য দেশগুলো তিনি ভ্রমণ করেছিলেন। প্রাচ্য দেশগুলোতে ভ্রমণ করার সময় তিনি দেখেছিলেন যে মুসলিমদের এত সুন্দর সংস্কৃতি, এত সুন্দর তাদের ডিসিপ্লিন, এত সুন্দর তাদের ইবাদত গুজার, তিনি এই সব বিষয়গুলো দেখে একদম আকৃষ্ট হয়ে গিয়েছিলেন। তারপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তিনি আগ্রহ প্রকাশ করলেন এবং সেই সাথে তিনি একটা বিষয়ে তালাশ করলেন যে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নিয়ে প্রায় দীর্ঘ একটা সময় মুসলিমরা তাদের সুন্দর একটা সমাজ ছিল, তাদের একটা সুন্দর সংস্কৃতি ছিল, কিন্তু বর্তমান মুসলিমদের অবস্থা এরকমটা কেন? তিনি তার কিতাব দ্য রোড টু মক্কায় তিনি বলেছেন যে মুসলমানদের যে একটা অধঃপতিত অবস্থা, এর মূল কারণ হচ্ছে মুসলমানরা তাদের যে ধর্মীয় মূল্যবোধ, তাদের যে সংস্কৃতি, তাদের যে সভ্যতা রয়েছে, এটা থেকে ফিরে আসার কারণেই মুসলমানরা তাদের খেলাফতকে হারিয়ে ফেলেছে, তাদের যে একটা নিজস্ব স্বকীয়তা ছিল এটাকে তারা হারিয়ে ফেলেছে। আমরাও এটা বলবো যে আমাদের যে নিজস্ব একটা সংস্কৃতি ছিল, এই সংস্কৃতিকে আমরা মানুষের মাঝে ছড়িয়ে না দেওয়ার পরিপ্রেক্ষিতেই আমরা আজকে এতটা পিছিয়ে গিয়েছি। আমরা যেখানে কাজ করতে পারিনি সেখানে অন্যরা পাশ্চাত্য সংস্কৃতি যারা রয়েছে, অপসংস্কৃতি বেড়াজাল যেগুলো রয়েছে সেগুলো সেখানে তারা প্রমোট করেছে। এজন্য মূল কারণ হচ্ছে আমরা যদি আমাদের জায়গা থেকে সংস্কৃতিকে আমরা প্রমোট করতে পারি, সংস্কৃতিকে যদি আমরা প্রত্যেকটা জায়গায় এস্টাবলিশ করতে পারি, তাহলে আশা করা যায় আবার সেই সোনালী দিন ফিরে আসবে, আবার আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারবো। যে সমাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দিয়ে গিয়েছেন, সেই সমাজকে আমরা পুনরায় মানুষের মাঝে এস্টাবলিশ করতে পারবো। এখন কথা হচ্ছে যে সংস্কৃতি অপসংস্কৃতি আমাদের উপর আসছে, এটা কোন অপসংস্কৃতি? আমরা বলবো এটা হচ্ছে পাশ্চাত্য অপসংস্কৃতি। সেটা আমাদের মাঝে আসলো কিভাবে? ইংরেজরা যখন এই দেশে এসেছিল, ইংরেজরা আসার পর তারা এদেশকে শাসন করেছে, তারা চেয়েছিল মুসলিমরা যেন তাদের সংস্কৃতিকে হারিয়ে একটা অপসংস্কৃতির বেড়াজালে তারা আবৃত করে, মুসলমানদেরকে তারা যেন তাদের সংস্কৃতির উপর আমাদেরকে মুসলমানদেরকে লালিয়ে দেয়, এই জিনিসটা তারা চেয়েছিল এবং তারা বটেও সেটা করেওছে। যখন আমরা জানি যে ইংরেজরা আমাদের দেশ থেকে
বিতাড়িত হয়েছে ঠিকই, কিন্তু তাদের যে বীজ তারা যেটা বপন করে গিয়েছে সেটা কিন্তু এখন আমরা সেটা ভোগ করতেছি। তারা বলেছিল লর্ড ম্যাকলো যখন এদেশ থেকে বিতাড়িত হয়, ইংরেজরা যখন লর্ড ম্যাকলো যখন এদেশ থেকে তারা চলে যায়, তখন সে একটা কথা বলেছিল। কথাটা হচ্ছে যে যদিও আমরা ভারত উপমহাদেশ থেকে চলে যাচ্ছি, কিন্তু আমরা এখানে এমন বীজ বপন করে রেখেছি, সেটা হচ্ছে 100 বছর পরে হোক, 200 বছর পরে হোক, অথবা 5 বছর 10 বছর পরে হোক, এদেশের মানুষ যারা জন্মগ্রহণ করবে তারা চামড়ায়, তাদের শরীরে, তাদের সবকিছু আকার আকৃতিতে সব দেশেই তারা বাংলাদেশি থাকবে, ভারত উপমহাদেশের লোক থাকবে, কিন্তু তাদের মেজাজ, তাদের মস্তিষ্ক, তাদের চিন্তাধারা সবকিছু হবে বিলাতি, অর্থাৎ ব্রিটেনের যে চিন্তাধারা, ব্রিটিশদের যে চিন্তাধারা সবকিছুই তারা লালন পালন করবে। আমরা বর্তমান সময়ে আমরা এটাই দেখতেছি, যদিও আমরা আমাদের আকার আকৃতি, আমাদের চেহারা, আমাদের চামড়ায় যদিও আমরা আমাদের উপমহাদেশের, কিন্তু আমাদের মেজাজ, আমাদের চিন্তা ভাবনা সবকিছু কেমন জেনে আমাদের দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্রিটিশদের। এই জন্য আমরা বলবো, যদি আমরা আমাদের আবার সুস্থ ধারার সংস্কৃতিকে আমরা নিয়ে আসতে চাই, তাহলে প্রত্যেকটা জায়গায় আমাদের যে সংস্কৃতি রয়েছে সেটাকে প্রমোট করতে হবে। অন্য সংস্কৃতির মোকাবেলায় সর্ব অবস্থায় এটা আমাদের চ্যালেঞ্জিং মোকাবেলায় থাকতে হবে। যখন এই যে সংস্কৃতি আমাদের উপর আগ্রাসন চাপিয়ে দেবে, সেই সংস্কৃতির বিরুদ্ধে আমাদের সুস্থ ধারার সংস্কৃতিকে মানুষের সামনে প্রমোট করতে হবে। আমরা যে এটা করতে পারি, তাহলে আশা করা যায় আবার আমরা সুন্দর একটা সমাজ গঠন করতে পারবো ইনশাআল্লাহ। শাফি ভাইয়া। ধন্যবাদ ভাই মোহাম্মদ রাকিবুল ইসলামকে। খুবই তাত্ত্বিক এবং গুরুত্বপূর্ণ আমাদের যে সংস্কৃতিটা রয়েছে হারিয়ে যাওয়া, কিংবা এখনো কিছু কিছু জায়গায় রয়ে যাওয়া যে সংস্কৃতিটা রয়েছে, সেই সংস্কৃতিটাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, অনুধাবন করিয়ে দেওয়ার জন্য। আসলে বর্তমান আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনারা যারা দর্শক রয়েছেন, আপনারা অনেকেই জানেন, এরকম মুখোমুখি অনেক জায়গায় হয়েছেন যে এই জায়গাটা, যে এমন একটা জায়গা, যে জায়গায় আপনি যদি বলেন যে সাংস্কৃতিক একটা অনুষ্ঠানে যাচ্ছি, কিংবা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা গড়ব, এই রকম যখন একটা প্রশ্ন, এরকম একটা যখন আপনার কথা একটা সমাজের মধ্যে বলবেন, তখন দেখবেন অনেক মানুষ যারা ইসলামকে ভালোবাসে, এরকম অনেক মানুষ তারা আপনার বিরোধিতা করে বসবে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আমাদের যে একটা মেজাজ, মনন, এই মাইন্ডটা সেট আপ করে গিয়েছে কিন্তু ইংরেজরা 1947-এর আগে খুব সুন্দরভাবে আমাদের মাইন্ডটাকে সেট আপ করে গিয়েছে। যার কারণে আজকে সাংস্কৃতিক বলতেই আমরা বুঝি ইংরেজদের যে পচা একটা গলা, একটা নষ্ট একটা যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিটাকেই আমরা সংস্কৃতি হিসাবে বুঝি। অথচ আমরা সংস্কৃতি শব্দের অর্থ কি? সুন্দর কিংবা পরিপাটি, এরকম অর্থ। তো এই জায়গা থেকে আমরা যে ইংরেজদের সংস্কৃতি গুলা দেখি, এগুলার মধ্যে কিন্তু সাংস্কৃতিক শব্দটা লাগানোটাই যায় না। এমন একটা জায়গা, যে জায়গায় নগ্নতার ছড়াছড়ি, নগ্নতার হোলি খেলা হয়, সেই জায়গায় কিন্তু সাংস্কৃতিক শব্দটা ব্যবহার প্রযোজ্য হয় না। সেই জায়গাটাও আজকে তারা দখল ধরে নিয়ে আছে। আমরা মুসলিমরা সাংস্কৃতিক শব্দটা ইউজ করতে পারি না। তো আমরা অবশ্যই আমাদের এই সাংস্কৃতিক যুদ্ধটা এমন ভাবে চালিয়ে যাব, যে সাংস্কৃতিক যুদ্ধের মাধ্যমে আমাদের যে সমাজের যে মানুষগুলো বুঝতে পারে না, যে মানুষগুলো আমাদের এই সাংস্কৃতিক যে একটা জায়গা রয়েছে এটাকে ভুলে গিয়েছে, এই সংস্কৃতিটা আবার যেন ফিরিয়ে আনতে পারি। তো আমরা এবার চলে যাব আমাদের আহ নওগাঁ থেকে যিনি যুক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান সাইদ ভাইয়ের কাছে। আসলে মোস্তাফিজুর রহমান সাইদ ভাইয়ের যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে আমরা বারংবার তেনার গজল শুনতে চাচ্ছি, তেনার মনোমুগ্ধকর নাশিদ শুনতে চাচ্ছি, বাট হয়ে উঠছে না। তো আমরা আবারও চলে যাব মোস্তাফিজুর রহমান সাইদ ভাইয়ের কাছে। সাইদ ভাই, আপনার কাছ থেকে একটি সুন্দর নাশিদ শুনতে চাচ্ছি আমরা। সাইম ভাই, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ ভাই, আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনি বলেন। জি ভাই। আসলে ভাই নেটওয়ার্ক সমস্যার জন্য খুবই আপনাদের কষ্ট দিয়ে ফেলতেছি আমি। আচ্ছা, আমি একটা
মুস্তাফিজুর রহমান সাইদ ভাই, আপনি কি শুনতে যাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন না ভাই? হ্যাঁ, বলেন। কি হচ্ছে ভাই? যেখানে থাকো মুস্তাফিজুর রহমান সাইদ ভাই, আপনি একটু ক্লিয়ার করে নেন, আসলে আপনার ভয়েস আসতেছে না। হয়তো নেট প্রবলেম দেখা যাচ্ছে, আপনি একটু ক্লিয়ার করে নেন। কি ভাই, কি সমস্যা হচ্ছে? শুনতে পাচ্ছেন না ক্লিয়ার? ভাই, আপনার হয়তো নেট প্রবলেম, যার কারণে আমাদের এখানে আওয়াজ আসতেছে না। আপনার নেট একদম আটকে আছে, আপনি একটু ক্লিয়ার করে নেন। খুব দুঃখজনক, খুব দুঃখজনক বিষয়। আসলে কি বলবো, নেটওয়ার্ক দিয়ে এত সমস্যা, লাইভ প্রোগ্রাম করতে পারি না এখান থেকে, এই গ্রামের ভিতর তো। সেইবার দেখেন সুর ক্লিয়ার হয় কিনা। ওকে। গোলাপ নিলাম, জবা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, হো সাদা ছিল বলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, হো সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই চুল মোবারক কালো ছিল বলে, হো কালো ছিল বলে, কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই কেশ মোবারক কালো ছিল বলে, হো কালো ছিল বলে, তাই কালো ফুলকে
তুলে তুলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় কালো ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে, হো লাল ছিল বলে। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উহুদ ময়দানের নবীর রক্তের কথা বলে, হো রক্তের কথা বলে। তাই গোলাপ ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় লাল ফুলের মালা, হাসি মুখে পরাবো তোমায় লাল ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ পরে, অনেক অপেক্ষার পরে আমরা আমাদের প্রিয় নাশিদ শিল্পী মুস্তাফিজুর রহমান সাইদ ভাইয়ের কাছ থেকে একটি নাশিদ উপহার পেলাম। এজন্য প্রাণ ভরে তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের দর্শক শ্রোতা এবং আমরা নিজেরাও আপনার নাশিদ শোনার জন্য বেকুল হয়েছিলাম, বাট আপনার নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা অনেকবার শুনতে চেয়েছি, পারিনি। বাট এত সুন্দর একটি নাশিদ আমাদেরকে উপহার দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নাশিদ আমাদের নাতে রাসূল অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে লিখিত একটি নাশিদ। এখানে মানে মোটা দাগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, এরকম একটি নাশিদ আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা আমাদের যে স্পিকার রয়েছেন রাকিবুল ইসলাম তাইয়িব ভাইয়ের কাছ থেকে চলে যাব, কিরকম লাগলো নাশিদটি সে বিষয়ে জানতে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় শিল্পী জিকরুল্লাহ সাইদ ভাই, তেনার আমি অনেক ফ্যান। প্রায় সময় তেনার কাছ থেকে আমি গজল শুনতাম, অনেক সুন্দর হয়েছে। তবে কথা হচ্ছে ভাই সরি, আপনি নামটা নিতে ভুল করেছেন। মোস্তাফিজুর রহমান সাইদ, জিকরুল্লাহ সাইদ না, মোস্তাফিজুর রহমান সাইদ হবে। সরি, আমাদের প্রিয় নাশিদ শিল্পী মুস্তাফিজুর রহমান সাইদ ভাইয়া, প্রায় সময় আমি তেনার কাছ থেকে গজল শুনতাম, তেনার অনেক ফ্যান আমি। তিনি যে গজলটি পরিবেশনা করেছেন আমাদের সামনে, গজলটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা দিককে তিনি গজলের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমরা এটা বলবো যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আদর্শের প্রত্যাশী আমরা, যার আদর্শকে প্রত্যেকটা জায়গায় প্রমোট করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, সে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থগুলো যে রয়েছে, এগুলো যদি আমরা ভালো করে পড়তে পারি, অন্যান্য আমাদের যারা সাথী রয়েছে তাদেরকে উপহার দিতে পারি, আমাদের ছোট যারা রয়েছে তাদেরকে পড়াতে আগ্রহ জন্মাতে পারি, আশা করা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাথে আমাদের একটা কানেকশন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটা আমাদের প্রতি ভালোবাসা, হৃদ্রতা, সম্পর্ক, এটা আমাদের উপরে উঠবে। প্রিয় ভাইরা, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের ভালোবাসা, হৃদ্রতা, সম্পর্ক যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের জীবন পুরোটাই বৃথা। এজন্য আমরা গজলের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের প্রতি খুবই গভীরভাবে, খুব কঠিনভাবে, সুন্দরভাবে রাসূলের সিরাতকে আমরা অধ্যয়ন করব। আমার দর্শক শ্রোতা যারা রয়েছে তাদের প্রতি আমার এটা আহ্বান থাকবে
যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে পড়ি, নিজে পড়ি এবং অন্যকে পড়ার জন্য আগ্রহ জন্মাই এবং অন্যকে উপহার দেওয়ারও চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই গজল তখনই সফল হবে যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে শিক্ষা নিতে পারবো ইনশাআল্লাহ। শুকরিয়া ভাই মোহাম্মদ রাকিবুল ইসলামকে। খুবই গুরুত্বপূর্ণ এবং তাত্ত্বিক বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন। আসলে আমাদের কিছু দিক নির্দেশনাও তিনি দিয়েছেন। আমাদের যে বর্তমান একটা অবস্থান রয়েছে, আমাদের এই অবস্থানটাকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধ্যয়ন করতে হবে, তার সিরাতকে অধ্যয়ন করতে হবে, তার সিরাতকে পড়তে হবে। আমাদের যে আজকে নির্দেশনাটি দিয়েছেন আমাদের স্পিকার, এটি আমরা বই বেশি বেশি করে পড়ব, পাশাপাশি সিরাতকে সর্বাগ্রে রাখার চেষ্টা করব। তো আজকের লাইভটি একটু লম্বা হয়ে যাচ্ছে, কেননা আমাদের দুজন নাশিদ শিল্পী রয়েছেন। দুজন নাশিদ শিল্পীর কাছ থেকে আমরা গজল শুনতেছি এবং আরো একটি করে নাশিদ, আমরা উভয় শিল্পীর কাছ থেকে আর একটি করে নাশিদ শুনে আমরা আমাদের আজকের যে নাশিদ পর্বটি রয়েছে, আমরা নাশিদ পর্বটি সমাপ্ত করব ইনশাআল্লাহ। তো আমরা শুরুতেই চলে যাব আমাদের রংপুরের ভাইয়া জিকরুল্লাহ সাইদ ভাই। খুবই দুটি যে গজল শুনিয়েছেন, খুবই সুন্দর দুটি নাশিদ আমাদেরকে উপস্থাপন করেছেন। দুটি নাশিদে আমাদের মন কেড়েছে, আমাদের দর্শক শ্রোতাদেরও সম্ভবত মন কেড়েছে, এমন অনেক আমরা মেসেজ পেয়েছি। তো আপনারা যারা আমাদেরকে দেখছেন অবশ্যই মেসেজ করে পাঠিয়ে দেবেন এবং আমরা চলে যাচ্ছি আমাদের জিকরুল্লাহ সাইদ ভাইয়ের কাছে। জিকরুল্লাহ সাইদ ভাইয়ের কাছ থেকে একটি সুন্দর নাশিদ উপহার চাচ্ছি। জিকরুল্লাহ সাইদ ভাই, আপনি আগে আনমিউট করে নেন, তারপরে বলা শুরু করেন। এবং রাকিবুল ইসলাম তাইয়িব ভাই, আপনি মিউট করেন। জি, হ্যাঁ সাইমা সাহেব, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে, আপনি শোনা যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, আমার এখানে নেট প্রবলেম নাই, এটা ভালো। আসলে ওইভাবে প্রস্তুতি নিয়ে আসা হয় নাই, দুইটা অলরেডি গেয়ে ফেলেছি। যাই আর একটা আছে, এটা গাই শেষ করে দিই নাকি? পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে, দমে দমে ক্ষণে ক্ষণে দেখা দাও আমারে। পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে, দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে। দয়াল রে ও দয়াল, ও দয়াল দেখা দাও আমারে, ও দয়াল, ও দয়াল দেখা দাও আমারে। টিমের মধ্যে তোমায় যদি না পাই আমি চাই না কিছু আর, না দোজখ চাই না দোজখ চাই না পরপার। তোমায় যদি না পাই আমি চাই না কিছু আর, চাই না দোজখ চাই না বেহেশ চাই না পরপার। লুকায়া লুকাইয়া তুমি জ্বালা বাড়াও মনে রে, লুকায়া লুকাইয়া তুমি জ্বালা বাড়াও মনে রে। ও দয়াল, ও দয়াল দেখা দাও আমারে, ও দয়াল, ও দয়াল দেখা দাও আমারে। পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে, দমে দমে ক্ষণে ক্ষণে দেখা দাও আমারে। যা কিছু এই দুনিয়ানে দেখি সবই তোমার, তোমার দিদার পাবার আশায় মনটা কাঁদে আমার। যা কিছু এই দুনিয়ানে দেখি সবই তোমার, তোমার দিদার পাবার আশায় মনটা কাঁদে আমার। তোমায় পাবার আশায় আমার চোখে নদী বহে রে, তোমায় পাবার আশায় আমার চোখে নদী বহে। ও দয়াল, ও দয়াল দেখা দাও আমারে,
ও দয়াল ও দয়াল দেখা দাও আমারে, পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে, দেখা দাও আমারে, পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে, দমে দমে ক্ষণে ক্ষণে দেখা দাও আমারে। সাইমা সাবি ভাই শুনতে পাচ্ছেন? শুক্রিয়া ভাই মোহাম্মদ জিকরুল্লাহ সাইদ। খুবই সুন্দর আগের দুটি নাশিদ এবং পরের নাশিদটিও অসাধারণ হয়েছে, খুবই সুন্দর, আপনাকেও ধন্যবাদ। আমরা এবার চলে যাব আমাদের দ্বিতীয় অতিথি, দ্বিতীয় সিঙ্গার, যিনি নওগাঁ থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। চলে যাচ্ছি আমাদের প্রিয় শিল্পী মোস্তাফিজুর রহমান সাইদ ভাইয়ের কাছে। সাইদ ভাই, আপনার কাছ থেকে একটি সুন্দর নাশিদ শুনবো আশা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইম ভাই শোনা যাচ্ছে আমাকে ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার আসছে। ভাইয়া শোনা যাচ্ছে, আপনি বলেন। এখন ভালোই দিচ্ছে, বলেন। আসলে ভাই আমার এখানে নেটওয়ার্ক সমস্যার জন্য খুবই সমস্যা আর কি, ঝামেলা। আমি মনের কাবায় এঁকেছি প্রিয় নবী তোমার ছবি, আমি মনের কাবায় এঁকেছি প্রিয় নবী তোমার ছবি, প্রিয় নবী তোমার ছবি। নয়ন ভরে দেখব আমি এটাই মনের আশা, এপার ওপার দুই পারে চাই তোমার ভালোবাসা। নয়ন ভরে দেখব তোমায় এটাই মনের আশা, এপার ওপার দুই পারে চাই তোমার ভালোবাসা। তুমি আমার নয়ন মনি, তুমি আমার নয়ন মনি, দু চোখেরই ছবি ছবি। ইয়া নবী আমি মনের কাবায় এঁকেছি প্রিয় নবী তোমার ছবি, আমি মনের কাবায় এঁকেছি প্রিয় নবী তোমার ছবি, প্রিয় নবী তোমার ছবি। হালিমা দুধমা দেখে বলেন প্রিয় নবীর মুখটা, আমেনা তোমার ছেলে নাকি চাঁদের একটা টুকরা। হালিমা দুধমা দেখে বলেন প্রিয় নবীর মুখটা, আমেনা তোমার ছেলে নাকি চাঁদের একটা টুকরা। এই হৃদয়ে আছো তুমি, এই হৃদয়ে আছো তুমি, হয়ে সবার ছবি ছবি। ইয়া নবী আমি মনের কাবায় এঁকেছি প্রিয় নবী তোমার ছবি, আমি মনের কাবায় এঁকেছি প্রিয় নবী তোমার ছবি, প্রিয় নবী তোমার ছবি, প্রিয় নবী তোমার ছবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুক্রিয়া ভাই, আমি কিছু বলতে চাই ভাই। জিকরুল্লাহ, হ্যাঁ, শুক্রিয়া মোস্তাফিজুর রহমান সাইদ ভাইয়ের জন্য। খুবই সুন্দর একটি নাশিদ আমাদেরকে শোনালেন। এর আগেও যে নাশিদটি উপস্থাপন করেছিলেন অসাধারণ একটি নাশিদ আমাদেরকে উপহার দিয়েছেন, এবং পরের নাশিদটিও কিন্তু অসাধারণ ছিল। আপনারা দর্শক শ্রোতা যারা রয়েছেন অবশ্যই জানিয়ে দেবেন কার নাশিদটি কেমন লেগেছে, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কোথা থেকে অবশ্যই জানিয়ে দেবেন, এবং একে অপরকে কমেন্ট করার চেষ্টা করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা আমাদের শেষ পর্ব, যেহেতু আমরা
সকলের কাছ থেকে একটু অনুভূতি জেনে আমরা শেষ করব। তার আগে আমরা আমাদের যে একটি মেসেজ পর্ব রয়েছে, আমাদের মেসেজ পর্ব অর্ধেক আমরা শেষ করেছিলাম। আমরা মেসেজ পর্বকে শেষ করে আমরা আবারও আমাদের দর্শক বিন্দুর কাছে চলে আসব, আমাদের অতিথি বিন্দুর কাছে চলে আসব এবং আমাদের সকলের অভিজ্ঞতা অনুভূতি শোনার পরে আমরা অবশ্যই আমাদের লাইভ স্ট্রিমটি এখানেই সমাপ্ত করব। জিকরুল্লাহ সাইদ ভাই, আপনি একটু মিউট করলে ভালো হতো। আমাদের দর্শক শ্রোতাদের মধ্যে রাকিবুল হাসান রিহান লাভ রিয়েক্ট দিয়েছেন, পাশাপাশি সাজিদুর রহমান, মাশাআল্লাহ প্রিয়, আপনাকেও শুভকামনা। আমরা চাই আপনাকেও নিয়ে একদিন আমাদের এরকম একটি মনোমুগ্ধকর আয়োজন হোক, আপনারাও যুক্ত হবেন, আপনাদের অনুভূতিগুলো শেয়ার করবেন। তারপর বিদেশি কসমেটিক গিফট কর্নার মাশাআল্লাহ জানিয়েছেন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমাদেরকে আমাদের যে একটা অনুভূতি রয়েছে, আমাদের যে একটা দায়িত্ব রয়েছে, এই দায়িত্বটাকে বুঝিয়ে দেওয়ার জন্য ওমর ফারুক আওয়াবি ভাই, ওমর ফারুক নীলাক্ত ভাই আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিয়েছেন যে আওয়াবি ভাই ইশকিস্তান থেকে দেখছেন। আসলে ইশকিস্তান আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না যে ইশকিস্তানটা আবার কোথায়। আসলে ইশকিস্তান আমরা অনেকেই জানি যে চরমোনাই ময়দানে প্রতি বছর দুটো করে মাহফিল হয়, এক অগ্রায়ণ আর একটা হচ্ছে ফাল্গুন। আমরা অনেকেই যাই। আগামীকালকে থেকে আমাদের অগ্রায়ণের যে ইজতেমাটি হয়, সেই ইজতেমাটি শুরু হবে। তো আপনারা যারা যারা সেখানে উপস্থিত হয়েছেন, আপনাদের জন্য শুভকামনা, এবং যারা যারা উপস্থিত হতে পারেননি আপনাদের জন্য শুভকামনা। আগামীতে যাওয়ার জন্য চেষ্টা করবেন, আর আমরা সকলেই যাওয়ার জন্য চেষ্টা করব। তারপর মেহেদি হাসান মিরাজ ভাই, আসসালামু আলাইকুম ভাই, রংপুর থেকে আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে আমাদের রংপুরের জিকরুল্লাহ সাইদ ভাই রয়েছে, আপনিও তার সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে জিসান, আরো অনেকেই মেসেজ করেছেন, সকলের মেসেজ পড়া মুশকিল হয়ে যাচ্ছে। আর জিসান সাতক্ষীরা 7 স্টার ম্যাচ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো আমরা দেখতে পাচ্ছি অনেকের মেসেজ, বাট সকলের গুলো রিপ্লাই দেওয়া আমার জন্য একটু মুশকিল। ওমর ফারুক ভাইও মেসেজ করেছে, আমাদের অতিথি প্যানেলের একজন, তেনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন আমাদের যে পর্বটি ছিল যে আমাদের লাস্ট ফিনিশিং যে পর্বটি, সকলের অনুভূতি জেনেই কিন্তু আমরা আমাদের আজকের লাইভ অনুষ্ঠানটি শেষ করব। তো আমরা শুরুতেই চলে যাব আমাদের যে আজকের গেস্ট জিকরুল্লাহ সাইদ ভাইয়ের কাছে। জিকরুল্লাহ সাইদ ভাই, আপনার কেমন লাগছে আজকে আমাদের সঙ্গে যুক্ত হতে পেরে? আপনার আমাদের দর্শক বিন্দুদের আর্জি পূরণ করতে আপনার কেমন লাগছে? গজলগুলো আমাদেরকে উপহার দিয়েছেন, কেমন লাগলো? এরকম আরো করা দরকার কিনা, এ বিষয়ে আপনার মতামত পেশ করবেন। জিকরুল্লাহ সাইদ ভাই, আপনি আপনার মতামত পেশ করেন, কেমন লাগছে আজকের আমাদের আয়োজনটা? জিকরুল্লাহ সাইদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আসলে আমি মনে করি যে এমন আয়োজন প্রতিনিয়ত না, মানে মাঝে মধ্যেই করা দরকার। হ্যাঁ, ধন্যবাদ জিকরুল্লাহ সাইদ ভাইকে। আসলে আমাদের এরকম প্রোগ্রাম সবসময় রাখা দরকার, করা দরকার। জিকরুল্লাহ সাইদ ভাই আমাদেরকে সেটি একটি, এর আগে এইভাবে কখনো লাইভ আসা হয় না, এই ফার্স্ট। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে প্রথমবারের জন্য যুক্ত হওয়ার জন্য। আমরা চাই আগামীতে আরো আমাদের সঙ্গে যুক্ত হবেন, এবং আমাদের দর্শক শ্রোতাদেরকে আপনি, হ্যাঁ শুনতে
পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আপনাকে শোনা যাচ্ছে। আমি সাবি বলছিলাম ভাই আপনি আমাদের সঙ্গে আরো যুক্ত হবেন এবং আপনার যে একটা শুনতে পাচ্ছেন আপনি সুন্দর আমাকে? একটা কণ্ঠ রয়েছে, এই কণ্ঠের মাধ্যমে আমাদেরকে নাশিদ সাবি ভাই উপহার দিবেন। হ্যাঁ ভাই। যেগুলো সাইদ ভাই, আপনি আপনার এটা মিউট করে রাখেন। এখন আমরা চলে যাব আমাদের যে আজকের চিফ গেস্ট, প্রধান অতিথি হিসাবে যিনি রয়েছেন, স্পিকার রাকিবুল ইসলাম তাইয়িব ভাই। খুব অনেকটা সময় ধরে আমাদের জন্য আমাদের গজলগুলো খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেছেন এবং চেষ্টা করেছেন প্রত্যেকটি গজল আমাদেরকে চেষ্টা করেছেন আমাদের যে একটা ইতিহাস রয়েছে এই ইতিহাসটাকে বুঝিয়ে দেওয়ার জন্য, আমাদের যে একটা হারানো ঐতিহ্য রয়েছে ওই ঐতিহ্যটা ফিরিয়ে আনার জন্য, আমাদের যে একটা হারানো সংস্কৃতি রয়েছে হারানো সংস্কৃতিটা কিভাবে আমরা ফিরিয়ে আনতে পারি, এই চেষ্টাটা তিনি আমাদের সঙ্গে করে গিয়েছেন। আমরা রাকিবুল ইসলাম তাইয়িব ভাইয়ের কাছে তো যাবই, তার আগে আমাদের আরেকজন অতিথি রয়েছেন, তেনার কাছ থেকে আমরা তেনার যে একটা বাণী রয়েছে, কেমন লাগলো আজকের অনুভূতি, যে একটা অনুভূতিটা জানতে চাচ্ছি আমাদের মুস্তাফিজুর রহমান সাইদ ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ সাইম ভাই আপনাকে। আমি আপনার প্রতি আশা রাখবো এইরকম প্রোগ্রাম মাঝে মধ্যেই করবেন, আরো যারা ভালো নাশিদ শিল্পী আছেন তাদেরকে ইনভাইট করবেন, ভালো কিছু লেকচারারদের এখানে আনার চেষ্টা করবেন, যাতে আপনার মাধ্যমে উম্মাহ যেন আপনার মাধ্যমে কিছু পায়, তারা যেন তাদের প্রতিদিন চলার পথে দৈনন্দিন জীবনে যেন তারা রাসূলুল্লাহর আদর্শ কোরআন হাদিস কি বলে এগুলো যেন জানতে পারে। এই জন্য এবং বাংলাদেশের জমিন ইসলামী হুকুমতের জন্য যা কিছু করার প্রয়োজন, আপনার অবস্থান থেকে, আপনি যেহেতু লাইভ স্ট্রিম পরিচালনা করে আসতেছেন, আপনার কাছে অনুরোধ করব যাদেরকে আনলে ইসলামের স্বার্থ হাসিল হবে, ইসলামের কাজ হবে, নববী আদর্শ বাংলার জমিনে কায়েম করা যায়, এরকম ব্যক্তিবর্গদেরকে আপনি লাইভ স্ট্রিমে ইনভাইট করবেন, আনবেন। আশা করি ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনিও অনেক উপকৃত হবেন, আমরাও উপকৃত হব এবং যারা দর্শক শ্রোতা আছেন তারাও উপকৃত হবে ইনশাআল্লাহ। আপনার প্রতি মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের অতিথি মুস্তাফিজুর রহমান সাইদ ভাইকে। তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের প্রিয় একজন সঙ্গীত শিল্পী শোয়েব ইসলাম, খুবই সুন্দর নাশিদ পরিচালনা করে, ঢাকার কিংবদন্তি একজন সঙ্গীত শিল্পী। আমরা তেনাকে একবার ইনভাইট করেছিলাম, বাট যান্ত্রিক প্রবলেমের কারণে তেনাকে আমরা পাইনি। আমরা চাই আগামীতে আবারও আমরা এমন অনুষ্ঠান করব এবং সেখানে আপনি উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। তো আপনাকে শুভকামনা জানাচ্ছি। এখন আমরা চলে যাব আমাদের একদম শেষ যে ব্যক্তি, আমাদের লেকচারার ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের লাইভ স্ট্রিমটি কেমন লাগলো এবং এরকম লাইভ স্ট্রিম আরো করা উচিত কিনা। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি ম্যানিপুলেশনের মেন্টর সাইমা শাফি ভাইকে বলবো আমাদের এই লাইভ স্ট্রিমটি আর উন্নত করার দরকার এবং ভারসাম্যতা আমাদেরকে রক্ষা করতে হবে, সেদিকে আপনাকে যথেষ্ট পরিমাণ খেয়াল রাখতে হবে। এটা যদি আমরা ভারসাম্যতাকে রক্ষা করতে না পারি তাহলে মানুষ এটাকে গ্রহণ করবে না। এর জন্য আপনার প্রতি আমার যথেষ্ট আবদার থাকবে যে ম্যানিপুলেশনকে আরো আপনি ভারসাম্যতা রক্ষার জন্য যতটুকু করার দরকার ততটুকু আপনি উন্নত করবেন ইনশাআল্লাহ, এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। তারপর আমি আমার দর্শক শ্রোতাদেরকে বলবো যে আমাদের এই ম্যানিপুলেশন থেকে ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম চলবে, এখান থেকে আপনারা নতুন বিষয় অনুধাবন করতে পারবেন, সময় উপযোগী সিদ্ধান্ত পাবেন, সময় উপযোগী আপনারা কথা পাবেন, সময় উপযোগী যে বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার সেগুলো আমরা এখান থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন। সেই সাথে আমি আমার আজকের
যারা শিল্পী ছিল তাদেরকে মোবারকবাদ জানাবো। তাদের গজল খুবই ভালো ছিল। আমরা অপসংস্কৃতির বেড়াজালকে ছিন্ন করে সুস্থ ধারা সংস্কৃতিকে প্রত্যেকটা জায়গায় আমরা যেন এস্টাবলিশ করতে পারি, প্রত্যেকটা জায়গায় যেন আমরা সুস্থ ধারা সংস্কৃতিকে চর্চা করতে পারি, এই জন্য আমরা সর্বাবস্থায় কাজ করে যাব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো করার জন্য এবং সবাইকে সুস্থ রেখে এই কাজগুলো করার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অভিনন্দন। আমাদের লাইভ স্ট্রিমটি আজকে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ, আমরা আর সময় নিচ্ছি না। আবারও দেখা হবে কোনো এক লাইভ স্ট্রিমে, কোনো এক প্রোগ্রাম নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। শুকরিয়া।